বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাত দিবা শাখার নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি কঠিন পরিস্থিতিতে সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আজ তোমাদের সাথে আমার 2021 শিক্ষাবর্ষে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। তোমাদের সাথে যতটুকু জানি নাসরিন আপা ক্লাস নিয়েছেন এবং দিবা বিভাগের বা দিবা শাখার নার্গিস আপাও ক্লাস নিয়েছেন। তাই আমি আজকে তোমাদের সাথে তৃতীয় অধ্যায় একটু আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমাদের সবার সামনে বই আছে। আমরা তৃতীয় অধ্যায় সৌরজগৎ ও ভূমণ্ডল, সৌরজগৎ ও ভূমণ্ডল। শিক্ষার্থীরা, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সৌরজগৎ ও ভূমণ্ডল এই চ্যাপ্টারে প্রথমেই তোমাদের আছে সৌরজগৎ সম্পর্কে। তো আমার যতটুকু মনে হয় সৌরজগৎ সম্পর্কে তোমরা আগে পড়েছো ক্লাসে, তাই আমি এখন সৌরজগৎ নিয়ে আলোচনা না করে আমার মনে হয় আমি একটু নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যেটা হচ্ছে পরিচ্ছেদ 3.1-এরই অংশ। পরিচ্ছেদ 3.1-এর মধ্যে আছে সৌরজগৎ সম্পর্কে, এবং সেখানে এই পরিচ্ছেদেরই একটা অংশ হচ্ছে ভূ অভ্যন্তরের গঠন। ভূ অভ্যন্তরের গঠন, ঠিক আছে মেয়েরা? আচ্ছা, তাহলে আমরা আজকে অভ্যন্তরের গঠন নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি। আশা করি তোমরা আমার সাথে আছো, সহযোগিতা করছো। আচ্ছা, তাহলে তোমরা বই তোমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 43 বা 43 পৃষ্ঠা, অভ্যন্তরের গঠন দেখো। আচ্ছা, চিত্রে তোমরা দেখতে পাচ্ছ যে পৃথিবীর একটা, তাই না, পৃথিবীটাকে দুটো অংশে ভাগ করে দেখিয়েছে, তাই না? মাঝখানে যেটা দেখা যাচ্ছে ছোট বল, তারপরে দেখা যাচ্ছে একটু বড় হতে, এই যে একেবারে মাঝখানে যেটা, সেটাই হচ্ছে আসলে পৃথিবীর কেন্দ্র, তাই না? সেটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। আচ্ছা, তাহলে আমরা মূল পাঠে চলে যাই। আজকে এই পাঠ শেষে আমি তোমাদেরকে যতটুকু ধারণা দেওয়ার চেষ্টা করবো, সেখান থেকে তোমরা অভ্যন্তরের গঠনের কয় ভাগে স্তরগুলো কি বা মন্ডল কি, মন্ডল কাকে বলে, তারপরে সেই স্তরগুলোকে ভূতত্ত্ববিদরা কয়টি অংশে ভাগ করেছে সেটা জানতে পারবে, সে সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। তারপরে তোমাদের প্রত্যেকটা স্তরের বৈশিষ্ট্যগুলো তোমরা বর্ণনা করতে পারবে, জানতে পারবে বা ব্যাখ্যা করতে পারবে, এবং চিত্র আঁকতে পারবে, এবং চিত্র দেখে তোমরা এটা স্তরগুলো বর্ণনা করার চেষ্টা করতে পারবে, বিশ্লেষণ করতে পারবে, আমি যতটুকু আশা করছি। আচ্ছা, তাহলে আমরা এখন মূল পাঠে চলে যাই। অভ্যন্তরের গঠন। মেয়েরা, তোমরা যতটুকু তোমরা জানো যে সৃষ্টির শুরুতেই, তাই না, পৃথিবীর সৃষ্টির আগে কিন্তু আমরা যে পৃথিবীতে বসবাস করছি এখন, এই পৃথিবী কিন্তু সৃষ্টির শুরুতে ছিল না, তাই না? সৃষ্টির শুরুতে পৃথিবী এমন ছিল না। আচ্ছা, তাহলে পৃথিবী কেমন ছিল? সৃষ্টির সময় পৃথিবী ছিল একটি উত্তপ্ত গ্যাস পিণ্ড। এই পৃথিবীটা ছিল একটি উত্তপ্ত গ্যাস পিণ্ড। তাহলে এই গ্যাস পিণ্ডটা কি হয়েছে? এই উত্তপ্ত গ্যাস পিণ্ড সৃষ্টির শুরু, যখন পৃথিবীর সৃষ্টি হলো, তখন কি হলো? এই উত্তপ্ত অবস্থা থেকে এটি শীতল ও ঘনীভূত হতে শুরু করলো, ঠিক আছে মেয়েরা? যখন পৃথিবী সৃষ্টি হচ্ছিল, এই সৃষ্টির সময় এই উত্তপ্ত গ্যাস পিণ্ডটা কি হলো? উত্তপ্ত অবস্থা থেকে শীতল ও কি হচ্ছে, আস্তে আস্তে ঠান্ডা হয়ে ঘন হতে শুরু করেছিল, ঘনীভূত হতে শুরু করেছিল। হ্যাঁ, ঘনীভূত এই শুরু হয়। এ সময় পৃথিবীর বাইরের ভারী উপাদান কতগুলো ছিল? পৃথিবীর বাইরে যে উপাদানগুলো, ঠিক আছে, ভারী উপাদানগুলো, সেই উপাদানগুলো কি করলো? পৃথিবীর কেন্দ্রের দিকে আসতে শুরু করলো, ঠিক আছে, পৃথিবীর কেন্দ্রের দিকে জমা হয়। এটা তোমরা বুঝতে পারছো? আচ্ছা, এই কি হয়েছে তখন? তাহলে যখন উত্তপ্ত অবস্থা থেকে শীতল ও ঘনীভূত হতে শুরু করে পৃথিবী,
এই পৃথিবীর এই গ্যাস মানে এই উত্তপ্ত গ্যাস পিণ্ডটা, তখন কি হচ্ছে পৃথিবীর বাইরে যে নানা রকমের ভারী উপাদান ছিল, তাই সেই ভারী উপাদানগুলো কি করলো পৃথিবীর কেন্দ্রের দিকে আসতে কি হয় শুরু করে এবং সেখানে এসে জমা হয়। ঠিক আছে মেয়েরা, সেখানে এসে জমা হয়। আর হালকা উপাদানগুলো কি হয়েছে, হালকা উপাদানগুলো সেগুলো স্তরে স্তরে মানে ভারী থেকে হালকা এইভাবে স্তরে স্তরে উপরের দিকে জমা হতে থাকে। ঠিক আছে, এগুলো কিসের হিসেবে তারতম্য অনুসারে, এগুলো ভরের তারতম্য অনুসারে, অর্থাৎ তার কঠিন থেকে কঠিন অবস্থা থেকে বা ভারী থেকে ভারী থেকে হালকা উপাদানগুলো আস্তে আস্তে স্তরে স্তরে জমা হয়। এই যে স্তরগুলো, এই স্তরগুলোকে বলা হয় মণ্ডল। স্তরগুলোকে কি বলা হয় মেয়েরা? মণ্ডল। ঠিক আছে, আচ্ছা এটুকু ক্লিয়ার তোমরা? তাহলে আমরা এতটুকু করে জানতে পারলাম পৃথিবীতে, আমরা এখন যে পৃথিবীতে বসবাস করছি সেই পৃথিবীটা একসময় ছিল উত্তপ্ত একটা গ্যাস পিণ্ড। এটা সৃষ্টির সময় এই গ্যাস পিণ্ডটা শীতল ও ঘনীভূত হতে থাকে এবং শীতল ও ঘনীভূত হওয়ার সময়ে পৃথিবীর চারদিকে যে ভারী উপাদানগুলো, সেই উপাদানগুলো কি করে পৃথিবীর কেন্দ্রের দিকে আসতে শুরু করে এবং সেখানে এসে জমা হয় এবং ভারী থেকে হালকা উপাদানগুলো আস্তে আস্তে করে এক একটি স্তরে, ভারী থেকে হালকা এভাবে স্তরে জমা হতে থাকে। এই যে স্তর স্তর জমা হয়েছে সেগুলো হচ্ছে এক একটি মণ্ডল। তাই কি করেছে এই ভূতত্ত্ববিদরা এই মণ্ডলগুলোকে কি করেছে, এই যে স্তরগুলো সম্পর্কে আসলে কি সঠিক কোনো তথ্য সংগ্রহ করা খুবই কঠিন কাজ, তাই না? যেহেতু এটা ভূ অভ্যন্তর মানে কি পৃথিবীর ভূত্বকের নিচে, ভূত্বকের নিচে থেকে একেবারে কেন্দ্রের দিকে, তাই কি হচ্ছে এই স্তরগুলো সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করা খুবই কঠিন কাজ। তবে ভূতত্ত্ববিদরা কি করেছেন, ভূতত্ত্ববিদরা এই যে কিছু জিনিস লক্ষ্য করে, কিছু যেমন ভূকম্প তরঙ্গের গতিবেগ, ভূমিকম্প তরঙ্গ তোমরা জানো যে পৃথিবীর নিচে প্রচন্ড তাপ ও চাপে যখন আলোড়ন সৃষ্টি হয়, একটি একটির সাথে উপাদানগুলো ঘর্ষণ লাগে, সেই ঘর্ষণের ফলে ভূপৃষ্ঠের উপরিভাগে কি হয় মৃদু কম্পনের সৃষ্টি হয়, সেটাই হচ্ছে ভূমিকম্প। ঠিক আছে মেয়েরা, তোমরা এটা এই তোমরা হয়তো ভূমিকম্প সম্পর্কে পড়তে আরো আছে তোমাদের, জানতে পারবে। আচ্ছা তাহলে এই যে ভূমিকম্পটা কতটুকু মাত্রায় হলো, এই যে গতিবেগের তরঙ্গের গতিবেগটা এর তারতম্য কতটুকু হলো, কত কম কত বেশি, ভূমিকম্প কয়েক মিনিট হতে পারে, 1 মিনিট হতে পারে, কয়েক সেকেন্ড হতে পারে, এর তারতম্য দ্বারাই তখন তারা কি করলো, এই যে ভূতত্ত্ববিদরা এই তরঙ্গের গতি প্রকৃতি তারতম্য লক্ষ্য করে এই ভূ অভ্যন্তরকে 3টি ভাগে ভাগ করলেন। ঠিক আছে মেয়েরা, ভূ অভ্যন্তরকে 3টি ভাগে ভাগ করলেন। এই যে ভূমিকম্প তরঙ্গের গতিবেগের তারতম্য দ্বারা তারা যে ভাগ করলেন, তারতম্যের দ্বারা ভূ অভ্যন্তরের কিসের ঘনত্ব কি বুঝে তারা কিসের তারতম্য তৈরি জানলেন, তারা শিলার ঘনত্বের তারতম্য, অভ্যন্তরে শিলার ঘনত্বের তারতম্য। এখন প্রশ্ন হচ্ছে যে শিলা কি, আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে শিলা কি। এই যে ভূতত্ত্ববিদরা যে শিলার অভ্যন্তরের নিচে যে যা যা আছে সেগুলোকে তারা বলছে যে শিলা, হ্যাঁ এই শিলাগুলো আসলে কি, তারা বলেছে শিলার ঘনত্বের তারতম্য লক্ষ্য করে তারা অভ্যন্তরকে 3টি স্তরে ভাগ করেছে। তাহলে আমরা একটু প্রথমেই জানি যে শিলা এবং খনিজের পার্থক্য কি। ঠিক আছে, আমরা জানি যে ভূ অভ্যন্তরে বিভিন্ন রকমের খনিজ পদার্থের সমন্বয় আছে, বিভিন্ন রকমের খনিজ পদার্থ আছে, জৈব অজৈব পদার্থ আছে, শিলা আছে। তাহলে এগুলো কি? খনিজ হচ্ছে কতগুলো মৌলিক উপাদান প্রাকৃতিক উপায়ে মিলিত হয়ে যে যৌগ গঠন করে তাই খনিজ। এবার একটু খেয়াল করো, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য একটুখানি এগুলো আলোচনা করছি। কতগুলো মৌলিক উপাদান প্রাকৃতিক উপায়ে মিলিত হয়ে যে যৌগ গঠন করে তাই খনিজ। এই খনিজ 2 বা ততোধিক মৌলের সমন্বয়ে গঠিত হলেও কিছু কিছু খনিজ কিন্তু আবার একটি মাত্র মৌল দ্বারাও গঠিত হতে পারে। একটি মাত্র মৌল দ্বারা কোন কোন খনিজ গঠিত হয়, যেমন হীরা, সোনা, তামা, রূপা, পারদ, এগুলো হচ্ছে একটি মৌল দ্বারা। ঠিক আছে, আর খনিজ হচ্ছে আবার মূলত খনিজ 2 বা ততোধিক মৌলের সমন্বয়ে গঠিত হয়। ক্লিয়ার মেয়েরা? এখন আমরা আমাদের প্রশ্ন ছিল যে শিলা কি, শিলার সাথে খনিজেরই বা সম্পর্কটা কি। শিলা হচ্ছে
এক বা একাধিক খনিজের মিশ্রণ। খেয়াল করো মেয়েরা, শিলা কি? শিলা হলো এক বা একাধিক খনিজের মিশ্রণ। ভূত্বক শিলা দ্বারা গঠিত। এই যে আমরা যে পৃথিবীতে বাস করছি, আমাদের ভূত্বক মানে আমাদের পৃথিবীর উপরের কঠিন বহিরাবরণ যেটা, সেটাকে তো সাধারণত ভূত্বক বলে, তাই না? যেখানে আমরা বাস করছি, প্রাণী বসবাসের উপযোগী। এই ভূত্বক কি দ্বারা গঠিত? শিলা দ্বারা গঠিত, বিভিন্ন রকমের শিলা দ্বারা গঠিত। ভূত্বক গঠনকারী সকল কঠিন ও কোমল পদার্থই শিলা। খেয়াল করো মেয়েরা, ভূত্বক গঠনকারী সকল কঠিন ও কোমল পদার্থই শিলা। অর্থাৎ আমাদের এই পৃথিবীটা, ভূত্বকের অর্থাৎ পৃষ্ঠটা যে কঠিন হোক বা নরম হোক বা কঠিন হোক, যেই পদার্থগুলো দিয়েই সৃষ্টি, সবগুলো পদার্থই হচ্ছে শিলা। যেমন কি কি দিয়ে আমাদের এই ভূত্বক গঠিত? নুড়ি, কাঁকর, গ্রানাইট, কাদা, বালি ইত্যাদি। ঠিক আছে, এই যে নুড়ি, কাঁকর, গ্রানাইট, কাদা, এগুলো কিন্তু আবার কি হচ্ছে? এক বা একাধিক খনিজের মিশ্রণ। খেয়াল করো মেয়েরা, এগুলো কিন্তু প্রত্যেকটাই আবার এক বা একাধিক খনিজের মিশ্রণ। ক্লিয়ার? তাহলে এই যে, তাহলে আমরা শিলা ভূতত্ত্ববিদরা কিশোর তারতম্যের ভিত্তিতে অভ্যন্তরের শ্রেণী বিভাগ করেছেন। তারা ভূকম্পন তরঙ্গের, ঠিক আছে, ভূমিকম্প তরঙ্গের গতিবেগের তারতম্য দ্বারা। দুইটা জিনিস, একটা হচ্ছে ভূমিকম্প তরঙ্গের গতিবেগের তারতম্য, কম বেশি, কোথায় কম হচ্ছে কোথায় বেশি হচ্ছে, অর্থাৎ ভূমিকম্পটা যেখান থেকে সৃষ্টি হচ্ছে, ভূমিকম্প তো মাটির নিচে অভ্যন্তরে কোনো এক জায়গাটা উৎস থাকে, তাই না? একটা স্থান থেকে ভূমিকম্প সৃষ্টি হয় এবং তার আশেপাশে কম্পন সৃষ্টি করে। তাহলে এই যে উৎস, সেখানে কোন শিলা দ্বারা গঠিত বা কোন খনিজ পদার্থ নিয়ে সেই শিলাটা গঠিত, এই যে এগুলো তারা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা কি করেছে? ভূ অভ্যন্তর শিলার ঘনত্ব, এগুলো তারতম্য তারা লক্ষ্য করে ভূ অভ্যন্তর বিভাগকে তিনটে স্তরে ভাগ করেছেন, তিনটি বিভাগে ভাগ করেছেন। সে তিনটে বিভাগ বা তিনটে স্তর, বিভাগ না, তোমরা বলবে স্তর। এই তিনটে স্তর কি কি দেখো তোমরা। তো এক নাম্বার হচ্ছে কেন্দ্রমণ্ডল, 2 নাম্বার গুরুমণ্ডল এবং 3 নাম্বার হচ্ছে অশ্বমণ্ডল। ভালো করে খেয়াল করো মেয়েরা, তোমার বই, আশা করি বই সবার সামনে আছে। কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল এবং অশ্বমণ্ডল। আচ্ছা, তাহলে আমরা এরপরে যাই। তোমরা চিত্র দেখতে পাচ্ছ, ডান দিকে যে চিত্রটা সেটি তোমাদের বইয়ে আছে, তোমরা দেখো চিত্র 3.1 ভূ অভ্যন্তরের গঠন। ঠিক আছে, ভূ অভ্যন্তরের গঠন একেবারে প্রথম থেকে আমরা পড়েছি। আমরা তিনটা স্তর এখানে পাচ্ছি, দেখতে পাচ্ছ। কেন্দ্রমণ্ডল, কেন্দ্র থেকে কতখানি স্থান জুড়ে আছে কেন্দ্রমণ্ডলটা তোমরা দেখতে পাচ্ছ, ভিতরের অংশ, বাহিরের অংশ, পুরোটা নিয়েই কেন্দ্রমণ্ডল। তারপরে উপরে অংশ, কেন্দ্রমণ্ডলের উপরে অংশ দেখতে পাচ্ছ গুরুমণ্ডল। যেমন কেন্দ্রমণ্ডলকে তোমাদের দেখানো হয়েছে তোমাদের বইয়ে 3486 কিলোমিটার। ঠিক আছে, আমরা এটা বিস্তারিত আলোচনা করছি একটু পরেই। তারপর হচ্ছে গুরুমণ্ডলকে দেখানো হয়েছে, এরিয়াটাকে দেখানো হচ্ছে কতটুকু? 2885 কিলোমিটার। এরপরে দেখানো হয়েছে অশ্বমণ্ডল 64 কিলোমিটার। ঠিক আছে, এর একেবারে উপরে অংশ দেখা যাচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ? ভূত্বক। ঠিক আছে, তোমাদের সুবিধার জন্য এটা তো লম্বালম্বি ভাবে তোমাদের দেখানো হয়েছে তোমাদের বইয়ে, আমি আবার আড়াআড়ি ভাবে চিত্রটা একটু দেখাচ্ছি তোমাদের। পৃথিবীর গঠন কাঠামোর আড়াআড়ি চিত্র। পৃথিবীর গঠন কাঠামো মানে একেবারেই উপরে ভূত্বক থেকে তার কেন্দ্র পর্যন্ত। ঠিক আছে, ভূত্বক থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত আড়াআড়ি ভাবে চিত্রটা তোমরা খেয়াল করো মেয়েরা। এখানে আড়াআড়ি ভাবে তোমাদের কেন্দ্রমণ্ডল দেখানো হয়েছে, গুরুমণ্ডল দেখানো হয়েছে, তারপরে অশ্বমণ্ডলও দেখানো হয়েছে। ঠিক আছে, এখানে অশ্বমণ্ডল, এখানে একটু তোমাদের এখানে 100 কিলো, বাম দিকে 100 কিলোমিটার দেওয়া আছে, এখানে দেওয়া আছে 64 কিলোমিটার। তো তোমরা এটা খেয়াল করো, তোমাদের বইয়ে যেটা আছে তোমরা সেটাই লিখবে। যদিও তোমরা চিত্র এটা ব্যবহার করতে পারো, কিন্তু তোমাদের বইয়ের চিত্রে তোমাদের বইয়ে যে ফিগার দেওয়া আছে, আমার মনে হয় তোমরা সেই ফিগারটাই ব্যবহার করবে। ক্লিয়ার? এটা তাহলে দুটো চিত্র, একটা কি, দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে একটা আড়াআড়ি করে দেওয়া চিত্র, আরেকটা হচ্ছে লম্বালম্বি। তোমাদের বইয়ে যেটা আছে লম্বালম্বি করে চিত্র দেওয়া। আমি আরেকটু তোমাদের বোঝার সুবিধার জন্য আরেকটা চিত্র দিচ্ছি।
সেটা হচ্ছে একেবারেই পুরো পৃথিবীটাকে একদিক থেকে কেটে সরিয়ে তার কেন্দ্রটা দেখানো হচ্ছে। তোমরা একটু খেয়াল করো মেয়েরা, কেন্দ্রটা দেখানো হচ্ছে, তাই না? পৃথিবীর এপাশে আমরা বাঁদিকে দেখতে পাচ্ছি ভূত্বক। ভূত্বক দেখাচ্ছে, দেখো মহাসাগরীয় ভূত্বক। খেয়াল করেছো তোমরা? যেটা সাগরের অংশ সেটাকে বলছে পানি, জলভাগ। জলভাগের অংশটাকে বলা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। হ্যাঁ, সাগরের সাথে যে ভূত্বকটা সংশ্লিষ্ট সাগরের উপরই অংশে সেখানে। আর মহাদেশীয় ভূত্বক তোমরা দেখো স্থলভাগের ভূত্বকটা, ঠিক আছে মেয়েরা? আচ্ছা, তাহলে মহাসাগরীয় ভূত্বক এবং মহাদেশীয় ভূত্বক। আর ডান দিকে তোমরা দেখো মেয়েরা, খেয়াল করো, ঊর্ধ্বগুরুমণ্ডল দেখানো হচ্ছে, অশ্বমণ্ডল, ভূত্বক। তোমরা একটু তোমাদের সুবিধার জন্য দেখানো হচ্ছে, দেখো অ্যাসথেনোস্ফিয়ার, হ্যাঁ, যেটা হচ্ছে ভূত্বকের ঠিক নিচের অংশটাকে বলা হচ্ছে। তারপরে কেন্দ্র লৌহ, কঠিন লৌহ কেন্দ্রমণ্ডল। আমরা যখন কেন্দ্রমণ্ডল আলোচনা করবো, কঠিন লৌহ কেন্দ্রমণ্ডলটা কি, কতটুকু অংশ জুড়ে, কতটুকু পুরু, এটা আমরা জানতে পারবো, ঠিক আছে? একেবারেই কেন্দ্রের সাথে সংশ্লিষ্ট কেন্দ্রে। তারপরে কেন্দ্রমণ্ডল দেখো, দুটো কেন্দ্র দেখানো হয়েছে, একটা হচ্ছে কঠিন লৌহ কেন্দ্রমণ্ডল, আরেকটা দেখানো হচ্ছে তরল লৌহ কেন্দ্রমণ্ডল। আমরা যখন প্রত্যেকটা স্তর আলাদা করে আলোচনা করব তখন আমরা এগুলো নিয়েও আলোচনা করব। তারপরে আছে নিম্ন গুরুমণ্ডল, ঠিক আছে? নিম্ন গুরুমণ্ডল। আর একেবারে নিচে তোমরা খেয়াল করো, একেবারে ভূত্বকের ঠিক নিচের অংশটাই হচ্ছে অশ্বমণ্ডল। তারপরে মেয়েরা অশ্বমণ্ডল ক্লিয়ার? তাহলে আমি আশা করছি তোমরা চিত্রগুলো ভালো করে খেয়াল করলে তোমরা বুঝতে সক্ষম হবে যে কেন্দ্রটা আসলে কি। কেন্দ্রটা তোমাদের যে বইয়ে যে লম্বা ভাবে চিত্রটা দেওয়া আছে, আসলে এখান থেকে তোমরা ক্লিয়ার না, বুঝতে পারছো না। এই যে তোমাদের একেবারেই নিচে, তোমাদের বইয়ের চিত্রের নিচের অংশটা, একেবারেই নিচে যেটা আছে, এটাই হচ্ছে এই যে তোমরা এই চিত্রের লাল গোলাকার অংশ, কেন্দ্রটা দেখতে পাচ্ছ না, সেটাই, ঠিক আছে? এটা হচ্ছে এই লাল কেন্দ্রটাকেই একেবারেই কোনাকুনি করে নিচে যেটা দেওয়া আছে সেটাই হচ্ছে আসলে এই লাল অংশটা, কেন্দ্রটা। আচ্ছা, তাহলে তোমরা আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাই ভূ অভ্যন্তরে গঠনের প্রথম স্তর, যেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, ঠিক আছে? যেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। এরা খেয়াল করো, আমি একটু পয়েন্ট করে দিয়েছি, যেটা তোমাদের হয়তো বোঝার সুবিধার জন্য, তোমাদের বইয়েও আছে, তারপরও আমি দিলাম। পৃথিবীর যে কেন্দ্রের চারদিকে প্রায় ৩,৪৮৬ কিলোমিটার ব্যাসার্ধ। ব্যাসার্ধ আমরা কি জানি? ব্যাসার্ধ কাকে বলছে? ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। এই যে পৃথিবীর ব্যাস, হ্যাঁ, গোলাকার পৃথিবীর ব্যাসার্ধ কত আছে? গোলাকার আমরা জানি গোলাকার পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ৬,৩৭১ কিলোমিটার। তোমাদের বইয়ে আছে, তোমরা ভালো করে খেয়াল করো মেয়েরা। আমাদের পৃথিবীর ব্যাসার্ধ, আমরা তো জানি পৃথিবী গোলাকার, তাই না? পৃথিবী গোলাকার, যদিও পৃথিবী পুরোপুরি গোলাকার নয়, আমরা জানি পৃথিবী হচ্ছে অভিগত গোলাকার। পৃথিবীকে বলা হয় অভিগত গোলাকার। কেন বলা হয় সেটা জানো তোমরা? অভিগত গোলাকার বলা হয় কারণ পৃথিবীর উত্তর এবং দক্ষিণ দিকে একটু চাপা। অর্থাৎ একেবারেই পুরোটা উত্তর দক্ষিণে যেহেতু একটু চাপা, তাই পৃথিবী কিন্তু পুরোপুরি গোলাকার নয়। উত্তর দক্ষিণে পৃথিবীর ব্যাসার্ধ কিন্তু একটু কম, ঠিক আছে? পৃথিবীর ব্যাসার্ধ পূর্ব পশ্চিমে ব্যাসার্ধ চেয়ে উত্তর দক্ষিণের ব্যাসার্ধ একটু কম। আচ্ছা, তাহলে এই যে পৃথিবীর ব্যাসার্ধ বলা হচ্ছে কত? ৬,৩৭১ কিলোমিটার। যেহেতু কেন্দ্রের দিকে আসলে, কেন্দ্রের দিকে তার কি হবে? ব্যাসার্ধটা সহজেই, হ্যাঁ, পৃথিবীর যে কেন্দ্রের চারিদিকে প্রায় ৩,৪৮৬ কিলোমিটার ব্যাসার্ধের গোলক রয়েছে। খেয়াল করো কতটুকু? ৩,৪৮৬ কিলোমিটার। খুবই ভালো করে মেয়েরা ফিগার গুলো মুখস্থ করবে। ৩,৪৮৬ কিলোমিটার ব্যাসার্ধের যে গোলকটা রয়েছে পৃথিবীর কেন্দ্রের চারদিকে, ঠিক আছে? সেই গোলকটির নামই হচ্ছে, বা সেই জায়গা বা সেই স্তরটার নামই হচ্ছে কেন্দ্রমণ্ডল। এটা একটা স্তর। এই স্তরটার তাহলে কতটুকু ব্যাসার্ধ? ৩,৪৮৬। অর্থাৎ এর স্তরটার পুরুত্ব, এই স্তরটার পুরুত্ব হচ্ছে ৩,৪৮৬ কিলোমিটার। একটু খেয়াল করো মেয়েরা,
এই স্তরটার ব্যাসার্ধ যে ৩৪৮৬ কিলোমিটার, অর্থাৎ এটার স্তরটার পুরুত্ব হচ্ছে ৩৪৮৬ কিলোমিটার। এই যে ৩৪৮৬ কিলোমিটার, এই অংশ পুরো কেন্দ্র থেকে ৩৪৮৬ কিলোমিটার পর্যন্ত এই স্তরটাকে গোলাকার, এই স্তরটাকে, ঠিক আছে, গোলাকার এই বৃত্তাকার স্তরটাকে দুটি অংশে ভূতত্ত্ববিদরা কি করেছেন, দুটি অংশে বিভক্ত করেছেন। ওনারা অনেক পরীক্ষা নিরীক্ষা করে কিসের ভিত্তিতে, ওই যে শিলার তারতম্যের ভিত্তিতে বা ভূমিকম্প তরঙ্গের গতিবেগের তারতম্যের ভিত্তিতে যে তারা অনুমান করেছেন, তারা ধারণা করেছেন বা সিদ্ধান্ত নিয়েছেন যে কি স্তর দুটি অংশে বিভক্ত, একটা হচ্ছে অন্তকেন্দ্র, একটা হচ্ছে বহিকেন্দ্র। অন্তকেন্দ্র বহিকেন্দ্র তোমরা বুঝতেই পারছো, অন্তকেন্দ্র মানে ভেতরের অংশ, ভেতরের এই স্তরের ভেতরের যে অংশটা সেটা হচ্ছে অন্তকেন্দ্র, আর এটা অন্তকেন্দ্রের থেকে বাকিটুকু হচ্ছে বহিকেন্দ্র। অন্তকেন্দ্রের শেষ যেখানে সেখান থেকে পরের অংশটা হচ্ছে বা বাইরের দিকের অংশটা হচ্ছে বহিকেন্দ্র, ঠিক আছে। কেন্দ্রমণ্ডলের প্রায় ২২৭০ কিলোমিটার ২২৭০ কিলোমিটার পুরু বিশিষ্ট একটি তরল বহিরাবরণ আছে, যা বহিকেন্দ্র নামে পরিচিত। সেটা কি বহিকেন্দ্র। আমরা খেয়াল করো মেয়েরা, বহিকেন্দ্র যেটা সেটার পুরুত্ব তাহলে কত, ২২৭০ কিলোমিটার। ভালো করে খেয়াল করো, ৩৪৮৬ কিলোমিটারের মধ্যে বাইরের অংশটা, অর্থাৎ যে অংশটা কি বলেছে ২২৭০ কিলোমিটার, এবং যে অংশটার তরল অবস্থা আছে, তরল ঠিক আছে, তরল বহিরাবরণটা সেটা হচ্ছে বহিকেন্দ্র, সেটাকে বলা হচ্ছে বহিকেন্দ্র। এবং ১২১৬ কিলোমিটার পুরু বিশিষ্ট, অর্থাৎ একেবারেই কেন্দ্রের সাথে যে অংশটা লাগানো, কেন্দ্রের সাথে পৃথিবীর কেন্দ্রের সাথে যে স্তরটা ১২১৬ কিলোমিটার পুরু বিশিষ্ট যে স্তরটুকু, এই স্তরটুকু হচ্ছে কঠিন অন্তর্ভাগ। এই স্তরে একেবারেই কঠিন অবস্থায় আছে। তার ভিতরে যে শিলা বলো, যে খনিজ পদার্থগুলো আছে সব খুব কঠিন অবস্থায় আছে। তাহলে এই যে এই ১২১৬ কিলোমিটার এটার এই পুরু বিশিষ্ট যে ভাগটা, যে অন্তঃভাগটা, সেটাকে বলা হচ্ছে অন্তকেন্দ্র। এবং এই অন্তকেন্দ্রে কি হয়েছে, অন্তকেন্দ্রের অবস্থাটা কঠিন, আর বহিকেন্দ্র তরল। বহিকেন্দ্রটা কি হয়েছে, একটা এই কেন্দ্রমণ্ডলের ভিতরের অংশ হয়েছে, ভালো করে খেয়াল করো, কেন্দ্রমণ্ডলের ভিতরের অংশ, ভেতরের যে ১২১৬ কিলোমিটার বিশিষ্ট যে অংশটুকু, সেই অংশটুকু হচ্ছে অন্তকেন্দ্র, এবং এই অংশটি কঠিন অবস্থায় আছে, ঠিক আছে। এবং এর বাইরের অংশ, যেটা কেন্দ্রমণ্ডলের ঠিক বাইরের অংশটুকু ২০৭০ কিলোমিটার পুরু যে অংশটা, সেই অংশটা আছে তরল অবস্থায়, এবং সেটাকে বলা হয়েছে বহিকেন্দ্র। খেয়াল করো মেয়েরা ভালো করে, অন্তকেন্দ্র এবং বহিকেন্দ্র, ক্লিয়ার? আচ্ছা, কেন্দ্রমণ্ডল লৌহ, নিকেল, পারদ, এরা পারদ বানানটা ভুল এসছে, তুমি পারদটা খেয়াল করো, পারদ বানানটা ঠিক করে নিও। কেন্দ্রমণ্ডল লৌহ, নিকেল, পারদ বানানটা পুরোটাই ভুল আসছে, পারদ, সীসা প্রভৃতি কঠিন ও ভারী পদার্থ দ্বারা গঠিত। তাহলে এই যে কেন্দ্রমণ্ডল কি কি দিয়ে গঠিত, লৌহ, নিকেল, পারদ, সীসা, এগুলো কি, এগুলো একটি খনিজ পদার্থ, তাই না, খনিজ। আচ্ছা, এগুলো দিয়ে কঠিন ও ভারী পদার্থ দ্বারা, এগুলো একটা পদার্থ, এগুলি পদার্থ দ্বারা গঠিত। আচ্ছা, এই স্তরে নিকেল ও লৌহের পরিমাণ বেশি থাকায় এই স্তরটিকে কি বলা হয়, নাইফ নামে, এই স্তরটি নাইফ নামে পরিচিত, ঠিক আছে। তাহলে কেন্দ্রমণ্ডলে সাধারণত কি কি পদার্থ রয়েছে, লৌহ, নিকেল, পারদ, সীসা, ঠিক আছে। এগুলো, এই পদার্থগুলো দিয়ে এই কেন্দ্রমণ্ডল গঠিত। এবং এই স্তরে এই পদার্থগুলোর মধ্যে সবচেয়ে বেশি আছে কি, নিকেল ও লৌহ। নিকেল ও লৌহের পরিমাণ এখানে সবচেয়ে বেশি বলে এই স্তরটি নাইফ নামে পরিচিত। নাইফটা কি কোথা থেকে এসছে, নিকেলের নি, NI, খেয়াল করো, NI, আর লৌহের ফেরাসের FE, ঠিক আছে। এই দুটো NIFE নিয়ে
অর্থাৎ নাইফ নামে পরিচিত। তাহলে কেন্দ্রমণ্ডল কি নিয়ে পরিচিত? নাইফ নামে পরিচিত। তাহলে আমরা আগে একটু চিত্রে ফেরত যাই, চিত্রের দিকে মেরে খেয়াল করো তোমরা। চিত্রে তোমরা খেয়াল করে যে আড়াআড়ি ভাবেও দেখতে পাচ্ছ বহিকেন্দ্র অন্তকেন্দ্র। দেখো বহিকেন্দ্র দেখানো হয়েছে তোমাদের 2270 কিলোমিটার, ঠিক আছে। ঠিক তেমনি তোমাদের ডান দিকে তোমাদের বইয়ে যে চিত্র, সেখানে দেখো বাহিরের অংশ লেখা 2270 কিলোমিটার, ঠিক আছে, যেটি যে অংশটুকু কি অবস্থায় আছে? তরল অবস্থায় আছে, তরল। আর অন্তকেন্দ্র দেখানো হয়েছে দেখো 1216 কিলোমিটার, দুদিকেই আছে। এটা দেখানো হচ্ছে কেন্দ্রমণ্ডল, আর এই পাশে তোমাদের বইয়ে দেখানো লেখা আছে ভেতরের অংশ। কার ভেতরের অংশ? কেন্দ্রমণ্ডলের ভেতরের অংশ 1216 কিলোমিটার। এটার পুরুত্ব। তাহলে এই যে পুরোটা অংশ 3486 কিলোমিটার, এটা কি কি দিয়ে, কোন কোন পদার্থ দিয়ে গঠিত মেয়েরা? লৌহ, নিকেল, পারদ, সীসা এগুলো দিয়ে গঠিত। তবে লৌহ ও কে লৌহ এবং কিসের পরিমাণ বেশি? নিকেলের পরিমাণ এখানে বেশি বলে এই অঞ্চলটি নাইফ নামে বা স্তরটি নাইফ নামে পরিচিত। ক্লিয়ার মেয়েরা? আচ্ছা, এরপরে আমরা চলে যাই। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এরপরে চলে যাচ্ছি গুরুমণ্ডল। গুরুমণ্ডল কি? গুরুমণ্ডল হচ্ছে কেন্দ্রমণ্ডলের উপর থেকে, আমরা তো কেন্দ্রমণ্ডল পড়লাম এতক্ষণ, একেবারে কেন্দ্রের সাথে লাগানো, যেটা পৃথিবীর কেন্দ্রের সাথে, সে কেন্দ্রমণ্ডল 3486 কিলোমিটার। যে পুরুত্ব বিশিষ্ট যে স্তরটা, তার ঠিক উপরের অংশটাই কেন্দ্রমণ্ডলের উপর থেকে তার উপর অংশে চতুর্দিকে প্রায় 2885 কিলোমিটার পর্যন্ত বলা হয় এই যে পূর্বমণ্ডল। পুরু বেশি 2885 কিলোমিটার পর্যন্ত পুরুমণ্ডলকে গুরুমণ্ডল বলে, ঠিক আছে। তাহলে অর্থাৎ এই যে গুরুমণ্ডলের পুরুত্ব কতটুকু? 2885 কিলোমিটার। এটা খেয়াল করো মেয়েরা ভালো করে, ঠিক আছে। তাহলে কেন্দ্রমণ্ডলের উপরে কতটুকু এলাকা জুড়ে? 2885 কিলোমিটার পর্যন্ত পুরুত্ব, এই পুরু বিশিষ্ট যে স্তরটা, সে স্তরকে বলা হয় গুরুমণ্ডল। ক্লিয়ার? আচ্ছা, এখন গুরুমণ্ডল কি দিয়ে গঠিত? দেখো, গুরুমণ্ডল মূলত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত বলে, ব্যাসল্ট শিলা দিয়ে গঠিত। কি কি আছে এখানে? সিলিকা, ম্যাগনেসিয়াম, লোহা, কার্বন ও অন্যান্য খনিজ পদার্থ। গুরুমণ্ডল কি কি দিয়ে গঠিত? সিলিকা বা সিলিকন, ম্যাগনেসিয়াম, লোহা, কার্বন আর অন্যান্য খনিজ পদার্থ আছে। আচ্ছা, কোনো তোমাদের বইয়ে অবশ্য গুরুমণ্ডলের শ্রেণীবিভাগ দেখানো হয়নি, তবে অন্য কিছু কিছু বই গুরুমণ্ডলকে ঊর্ধ্ব গুরুমণ্ডল, নিম্ন গুরুমণ্ডলে ভাগ করা হয়েছে। এই কারণে আমি দেখাচ্ছি না তোমাদের। এর উপরের কার উপরের? অর্থাৎ এই যে গুরুমণ্ডলের উপরের, ঠিক আছে, 2885 কিলোমিটারের মধ্যে 1448 কিলোমিটার স্তরটি, উপরের 1448 কিলোমিটার স্তরটি কি দিয়ে? ব্যাসল্ট জাতীয় উপাদান দ্বারা গঠিত বলে একে ব্যাসল্ট অঞ্চল বলে। অর্থাৎ এই উপরের অংশটা বেশিরভাগ ব্যাসল্ট জাতীয় উপাদান দিয়ে গঠিত, ঠিক আছে। উপরের অংশটা কতটুকু? 1448 কিলোমিটার। ক্লিয়ার? তাই একে ব্যাসল্ট অঞ্চল গুরুমণ্ডলও বলা হয়, আবার ব্যাসল্ট অঞ্চলও বলা হয়। আচ্ছা, সিলিকন এখন এই যে স্তর গুরুমণ্ডলের মধ্যে এই যে অনেক রকমের তো খনিজ পদার্থ আছে, তার মধ্যে সবচেয়ে বেশি আছে কি? সিলিকন ও ম্যাগনেসিয়াম। এটা খেয়াল করো মেয়েরা, সিলিকন ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত বলে এটা, বা এই সিলিকন ও ম্যাগনেসিয়াম বেশি বলে এই মণ্ডলকে কি বলে? সিমা। সিলিকনের SI এবং ম্যাগনেসিয়ামের MA, এটা নিয়ে এটা সংক্ষেপে এই অঞ্চলটাকে বা এই স্তরটাকে বলা হয়েছে সীমা। ক্লিয়ার মেয়েরা? তাহলে সিলিকন ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত বলে এই অঞ্চলকে কি বলা হয়? সীমা। কোন অঞ্চল? ওই যে 1448 কিলোমিটার, এই অঞ্চলটাকে বা এই পুরো স্তরটাকেই সীমা বলা হয়, ঠিক আছে। তাহলে আমরা গুরুমণ্ডলে কি পেলাম? প্রথমে গুরুমণ্ডল কতটুকু অংশ জুড়ে? গুরুমণ্ডলের পুরুত্ব কতটুকু? 2885 কিলোমিটার, ঠিক আছে। 2885 কিলোমিটার তোমাদেরকে পৃথিবীর অভ্যন্তরভাগের একটা অংশ, চিত্রে একটা অংশ দেখানো হয়েছে, পৃথিবীর অভ্যন্তরের একটা অংশ, পুরো বৃত্তের অংশটাকে কিন্তু দেখানো হয়নি।
তাই না? তাই পুরো বৃত্তের অংশটা কতটুকু হবে? তার 2885 কিলোমিটার ব্যাসার্ধ। কিন্তু 2885 কিলোমিটার ব্যাসার্ধ নিয়ে যতটুকু এলাকা রয়েছে পুরোটা এলাকায় বা পুরোটা স্তরই হচ্ছে, তার পুরোটা স্তরের পরিমাপ হচ্ছে 2885 কিলোমিটার ধরা হয় এবং এর পুরুত্ব 2885 কিলোমিটার। এর এই স্তর বিশিষ্ট পুরী বিশিষ্ট যে স্তরটা এটাই হচ্ছে গুরুমণ্ডল। ঠিক আছে? এবং গুরুমণ্ডল ব্যাসল্ট শিলা দিয়ে গঠিত এবং ব্যাসল্ট শিলা দিয়ে বেশি গঠিত বলে এই স্তরকে আবার ব্যাসল্ট অঞ্চল বলা হয় এবং সিলিকন ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত বলে এই মণ্ডলকে সীমা বলে। কিন্তু উপরের অংশটা বেশি ব্যাসল্ট জাতীয় উপাদান দ্বারা গঠিত, যার পুরুত্ব হচ্ছে 1448 কিলোমিটার। এই 1448 কিলোমিটার অঞ্চলটাকে বা স্তরটাকে বলে ব্যাসল্ট অঞ্চল। ঠিক আছে? আর পুরোটাকে বলে, পুরো অঞ্চলটাই সিলিকন ও ম্যাগনেসিয়াম দিয়ে গঠিত বলে এই অঞ্চলকে বা এই মণ্ডলকে বা এই স্তরকে কি বলে? গুরুমণ্ডল। খেয়াল করো মেয়েরা, চিত্র তোমার একটু দেখো আবার, আমি তোমাদের চিত্র আবার দেখাচ্ছি একটু। এটাতে যেহেতু ইয়ে নেই, ফিগার গুলো নেই, ফিগার গুলো আবার তোমরা খেয়াল করো। এই যে গুরুমণ্ডল তোমাদের বইয়ে দেখানো হচ্ছে 2885 কিলোমিটার, বাঁ দিকে চিত্র তোমরা দেখতে পাচ্ছ 2885 কিলোমিটার। বাঁ দিকের একটা অংশ যেটা এখানে যেটা আছে, এই চিত্রে যেটুকু আছে যে ঊর্ধ্ব গুরুমণ্ডল বলে একটা স্তরকে দেখানো হয়েছে, যেটা 700 কিলোমিটার, যেটার পুরুত্ব হচ্ছে 700 কিলোমিটার। ঠিক আছে? এটা তোমাদের আবার তোমাদের বই এটা এটা বিশ্লেষণ করা নেই, তোমরা এটা দেখতে পারো। ঊর্ধ্ব গুরুমণ্ডল 700 কিলোমিটার, প্রয়োজন না হলে তোমাদের বইয়ে যেটা আছে সেটাই তোমরা লিখবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই গেল আমাদের গুরুমণ্ডল। ক্লিয়ার মেয়েরা? আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি সবশেষ স্তর অশ্বমণ্ডল। খেয়াল করো মেয়েরা, সবশেষ স্তর কি আছে? আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে, খুব তাড়াতাড়ি শেষ করতে হচ্ছে। অশ্বমণ্ডল, গুরুমণ্ডলের উপরের অংশ অশ্বমণ্ডল বা শিলামণ্ডল নামে পরিচিত। তাহলে গুরুমণ্ডল আমরা পেয়েছিলাম কত? 2885 কিলোমিটার, অর্থাৎ কেন্দ্র থেকে, দেখো তোমরা খেয়াল করো কেন্দ্র থেকে তাহলে অশ্বমণ্ডলের দূরত্ব কত? কেন্দ্র থেকে একটা জিনিস খেয়াল করতে পারো, কেন্দ্রটা পুরোটা কেন্দ্রমণ্ডল হচ্ছে 3486 কিলোমিটার। তোমাদের বোঝার সুবিধা যেন আমি বলছি, সাথে যোগ করো গুরুমণ্ডল 2885 কিলোমিটার, এই দুটো যোগ করার পরে কেন্দ্র থেকে তাহলে অত দূরে হচ্ছে তোমার অশ্বমণ্ডলের অবস্থান। ঠিক আছে? অর্থাৎ কেন্দ্রমণ্ডল প্লাস গুরুমণ্ডলের পরেই হচ্ছে অশ্বমণ্ডলের অবস্থান। এই অশ্বমণ্ডলটার মানে গভীরতা বা পুরুত্ব কতটুকু? স্থান বিশেষে এক এক জায়গায় এক এক রকম। অশ্বমণ্ডল যেহেতু আমাদের ভূত্বকের একেবারেই নিচের অংশ, ভূত্বকের ঠিক নিচের অংশটা, ঠিক আছে? তাহলে ওই অশ্বমণ্ডল কোথাও কোথাও আবার 30 থেকে 64 কিলোমিটার। এটি নানা প্রকার শিলা ও খনিজ উপাদান দ্বারা গঠিত। এটি নানা প্রকার শিলা ও শিলা খনিজ উপাদান, আমি পার্থক্যটা শুরুতেই বুঝিয়েছি, আশা করি তোমাদের মনে আছে। খনিজ হচ্ছে এক বা একাধিক মৌলের সমন্বয়ে গঠিত, তাই না? আর দুইয়ের অধিক মৌলের সমন্বয়ে গঠিত হতে পারে, আবার শুধুমাত্র একটি খনিজ নিয়ে আবার একটি মৌল নিয়েও একটি খনিজ গঠিত হতে পারে। শিলা বলেছিলাম কি? এক বা একাধিক খনিজের মিশ্রণই হচ্ছে শিলা। তাহলে এই যে বিভিন্ন রকমের শিলা ও খনিজ উপাদান দিয়ে কি গঠিত? অশ্বমণ্ডল। আমরা কিন্তু এতক্ষণ যেটা বিভিন্ন রকম পদার্থ দিয়ে আমরা কেন্দ্রমণ্ডল এবং গুরুমণ্ডল পরিশ্রম বিভিন্ন রকম পদার্থ, হ্যাঁ। আর তোমার এরপরে অশ্বমণ্ডলটা কিন্তু আবার শিলা দিয়ে গঠিত। অশ্বমণ্ডল তোমরা খেয়াল করো যে বিভিন্ন রকমের অনেকগুলো খনিজ একসাথে মিলিত হয়ে, হ্যাঁ, হয়তো এক বা একাধিক খনিজ মিলিত হয়ে শিলা মিশ্রণ হয়েছে এবং সেই শিলা দিয়ে কি হয়েছে? অশ্বমণ্ডলটা গঠিত হয়েছে। আচ্ছা, তারপরে এই স্তরে সিলিকন ও অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি বলে একে সিয়াল স্তর বলে। খেয়াল করো ভালো করে, এই স্তরকে কি স্তর বলে? সিয়াল স্তর। সিলিকনের SiC আর অ্যালুমিনিয়ামের Al, তাহলে এটা নিয়ে সংক্ষেপে বলা হয়েছে সিয়াল স্তর। এই মণ্ডলের উপরিভাগকে ভূত্বক, একটু খেয়াল করো খুব ভালোভাবে মেয়েরা, এই অশ্বমণ্ডলের উপরিভাগকে ভূত্বক ও নিম্নভাগকে ভূত্বকের নিম্নাংশ বলে। উপরিভাগকে ভূত্বক বলা হচ্ছে, তাই না? এই যে তোমাদের চিত্র আছে, চিত্র আমি পরে দেখাচ্ছি। এই মণ্ডলের উপরিভাগকে ভূত্বক ও নিম্নভাগকে ভূত্বকের নিম্নাংশ বলে। ভূত্বক হচ্ছে আমরা যে ভূপৃষ্ঠে বসবাস করছি সেটাই হলো কঠিন বহিরাবরণটা, এটাই হচ্ছে ভূত্বক। অর্থাৎ এই ভূত্বকটা দেখো তোমরা,
সৃষ্টির সময় যখন বারবার বলেছি যে পৃথিবী যখন এই উত্তপ্ত থেকে যখন শীতল ও ঘনীভূত হতে শুরু করে, তখন দেখা যায় যে উপরে একেবারে ওই যে শীতল পথে এবং ভারী পদার্থগুলো কেন্দ্রের দিকে যাচ্ছে এবং হালকাগুলো উপরের দিকে স্তর স্তর যেতে যেতে যখন শীতল হচ্ছিল, শীতল হওয়ার সময় উপরে একটা আস্তরণ পড়ে, একটা আবরণ পড়ে। ঠিক আছে, উপরে একটা কি পড়েছে? আবরণ পড়েছে। এই আবরণটা, কঠিন বহিরাবরণটাই হচ্ছে কিন্তু এই ভূত্বক। খেয়াল করো এটা। তুমি একটা জিনিস খেয়াল করবে, যেমন কোনো কিছু গরম করে, যেমন খেয়াল করো যে গরম গরম জিনিস যখন আস্তে আস্তে ঠান্ডা হয়, তখন তার উপরে একটা আস্তরণ পড়ে। এটা খেয়াল করবে তোমরা, তার উপরে একটা আস্তরণ বা আবরণ পড়ে। ঠিক তেমনি পৃথিবী সৃষ্টির সময়ও এই যে শীতল হওয়ার সময়, উত্তপ্ত গ্যাস পিণ্ডটা শীতল হওয়ার সময় তার উপরে, একেবারে উপরে একটা কঠিন আবরণ পড়ে। এই আবরণটাই হচ্ছে আসলে ভূত্বক। তাহলে এই যে এই মণ্ডলের উপরিভাগকে বলা হয় ভূত্বক ও নিম্নভাগকে ভূত্বকের নিম্নাংশ। ভূত্বকের গভীরতা 3 কিলোমিটার। ভূত্বকটা কত কিলোমিটার বলা হয়েছে? 3 কিলোমিটার। 3 কিলোমিটারটা কোথা থেকে? সমুদ্রের তলদেশে। ঠিক আছে, সমুদ্রের তলদেশ থেকে, তলদেশ কি হলো 3 কিলোমিটার। আর পর্বতের তলদেশে, যেহেতু পর্বত শিলাটা অনেক উঁচু, তাই না, পাহাড় পর্বত, পাহাড় মালভূমি উঁচু, তাই পর্বত থেকে এর কি হয়েছে, গভীরতাটাও কি হবে, বেশি হবে, তাই না? পর্বত যেহেতু উঁচু, তাহলে গভীরতাটাও বেশি হবে। তাহলে এই ভূত্বকের গভীরতা পর্বতের তলদেশে কতটুকু? 40 কিলোমিটার। সমুদ্রের তলদেশে 3 কিলোমিটার, পর্বতের তলদেশে কি বলেছে? 40 কিলোমিটার। তবে গড়, এই দুটো মিলে গড় গভীরতা ধরা হয় 17 কিলোমিটার। আচ্ছা, ভূত্বকের নিচের দিকে প্রতি কিলোমিটার, একটা জিনিস খুব ইম্পর্টেন্ট একটা জিনিস খেয়াল করো, ভূত্বকের নিচের দিকে, ভূত্বক মানে আমরা যেখানে বসবাস করছি, নিচের দিকে প্রতি কিলোমিটার, যত কিলোমিটার নিচে যেতে থাকবে, প্রতি কিলোমিটারে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ে। খেয়াল করো, ভূত্বক থেকে যত কিলোমিটার নিচে যেতে থাকবে, প্রতি কিলোমিটারে কিন্তু 30 ডিগ্রি করে, 30 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। তাহলে কেন্দ্রে এটা কত উত্তপ্ত অবস্থায় এখনো আছে তোমরা বুঝতে পারছো, তাই না? আচ্ছা, তাহলে গুরুমণ্ডল, অশ্বমণ্ডল বোঝা গেছে। অশ্বমণ্ডল আমরা কি পেলাম? গুরুমণ্ডলের ঠিক উপরে অংশটাই হচ্ছে অশ্বমণ্ডল। এই অশ্বমণ্ডলটা কি দিয়ে গঠিত? নানা প্রকার শিলা ও খনিজ উপাদান দিয়ে গঠিত। এর পুরুত্ব বা এর গভীরতা হচ্ছে স্থান বিশেষে, ওই যে সমুদ্র তলদেশ থেকে একরকম, তাই না, মহাদেশীয় ভূত্বক বলে, মহাসাগরীয় ভূত্বক বলে, সেক্ষেত্রে এই জন্য বলা হয়েছে স্থান বিশেষে 30 থেকে 64 কিলোমিটার। এই স্তরে সিলিকন, এদের কিসের পরিমাণ বেশি? সিলিকন, অ্যালুমিনিয়াম বেশি বলে এই স্তরকে সিয়াল স্তর বলে। এই মণ্ডলের উপরিভাগকে কি বলা হয়েছে? ভূত্বক, ও নিম্নভাগকে বলা হচ্ছে ভূত্বকের নিম্নাংশ। ভূত্বকের গভীরতা তাহলে আমরা সমুদ্র তলদেশে দেখলাম কতটুকু? 3 কিলোমিটার। আর পর্বতের তলদেশে হচ্ছে 40 কিলোমিটার। গড় গভীরতা 17 কিলোমিটার। ভূত্বকের নিচের দিকে প্রতি কিলোমিটার 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ে। এই হলো আমাদের আজকের মোটামুটি ভূঅভ্যন্তরীণ কথা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রথমে ছিল কেন্দ্রমণ্ডল, কেন্দ্রমণ্ডলের উপর একেবারে কেন্দ্রের সাথে যে সন্নিবিষ্ট কতটুকু এলাকা, যে 3486 কিলোমিটার মানে স্তর বিশিষ্ট, যেটুকু পুরুত্ব, পুরু বিশিষ্ট স্তরটা, সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল ঠিক উপরের 2885 পুরু বিশিষ্ট যে মণ্ডলটা, সেটা হচ্ছে গুরুমণ্ডল। গুরুমণ্ডলের ঠিক উপরের অংশটাই হচ্ছে অশ্বমণ্ডল, এবং অশ্বমণ্ডলের উপরেই হচ্ছে আমাদের ভূত্বক, উপর অংশটাই হচ্ছে ভূত্বক। আশা করি মেয়েরা তোমাদের বুঝতে পেরেছো। আমি সময় একটু বেশি নিয়ে ফেলেছি, তারপরও তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর বাড়ির কাজ হিসেবে একটু কঠিনই হয়ে গেল মনে হচ্ছে, তারপরেও আমার মনে যেটা যেটা এসেছে আমি তোমাদেরকে সেটা দিলাম। তোমরা এমনি তো পুরোটা চ্যাপ্টার খুব ভালো করে, একবার ফিগার গুলো খুব ভালো করে মুখস্থ করবে, চিত্র আঁকবে, ঠিক আছে মেয়েরা? চিত্র আঁকবে এবং চিত্র এঁকে প্রত্যেকটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করবে। কোন কোন অংশ কোন কটি অংশে বিভক্ত, কোন মণ্ডলটা কোনটি, কোন গ্যাস খনিজ পদার্থ দিয়ে গঠিত, কোন পদার্থ দিয়ে গঠিত, কোন অঞ্চলে কোন পদার্থের পরিমাণ বেশি, সেই অঞ্চলকে কি বলে। প্রত্যেকটা অঞ্চলে একটা একটা নাম আছে, তাই না? প্রত্যেকটা অঞ্চলেরই, যেমন কেন্দ্রমণ্ডলকে নাইফ বলে, গুরুমণ্ডলকে সীমা বলে, অশ্বমণ্ডলকে শিয়াল বলে, কেন বলে, এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে, ঠিক আছে?
এগুলো ছোট ছোট প্রশ্ন অবজেক্টিভে আসতে থাকতে পারে, অনুধাবনমূলক প্রশ্ন থাকতে পারে, অনেকগুলো ভালো করে বা প্রয়োগের প্রশ্নগুলো থাকতে পারে। যাই হোক, আমি একটা বাড়ির কাছে দিয়েছি যে অশ্বমণ্ডলের উপরিভাগের কঠিন বহিরাবরণী প্রাণী বসবাসের উপযোগী বিশ্লেষণ করো। একটু মজা করে সুন্দর করে লিখতে পারবে, গুছিয়ে সুন্দর করে লিখবে। আমি জানি তোমরা খুব ভালোভাবে এটা লিখবে এবং আগ্রহ নিয়ে উৎসাহ নিয়ে লিখতে পারবে বলে আমি বিশ্বাস করি। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘর থেকে বের হবে না, এখন লকডাউন চলছে, সামনে ঈদ। ঈদ থাকলেও আমরা সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য, নিরাপদ থাকার জন্য, যদিও শপিং মল গুলো খোলা আছে, মার্কেট গুলো খোলা আছে, আশা করি তোমরা এগুলো থেকে বিরত থাকবে, কেনাকাটা থেকে সুস্থ থাকতে হবে। আর প্রথমে আমাদের সুস্থ থাকতে হবে, তাই না? আমরা সুস্থ থাকবো, স্বাস্থ্যবিধি মেনে চলবো, বাড়িতেই থাকবো, নিরাপদে থাকবো। সবাই ভালো থাকবে, আমার জন্য সবাই দোয়া করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।